Hello students, welcome back to another video tutorial from Deepak's classes, and in this particular video আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে আলোক শোষণ বা ফটো রেসপিরেশন বা এর অপর নাম হচ্ছে সিটু চক্র। দেখো, আলোক শোষণ হচ্ছে একটি ভিন্ন ধরনের শোষণ যেটা হচ্ছে উদ্ভিদদের ক্ষেত্রে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই পদ্ধতিটি সম্পূর্ণ উদ্ভিদ কোষের তিনটি কোষীয় অঙ্গাণুর মধ্যে সংঘটিত হয়। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা প্যারক্সিজোম আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই তিনটে কোষীয় অঙ্গাণু একত্রে ফটো রেসপিরেশন বা আলোক শোষণ বা সিটু চক্রটি সম্পূর্ণ করে থাকে। তো এই চক্রটির হচ্ছে মেন যে ক্রাইটেরিয়াগুলো, এই হচ্ছে চক্রটির মেন যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কি কি না, এটি হচ্ছে এমন একটি শ্বসন পদ্ধতি যেখানে কিন্তু এটিপি উৎপাদনের পরিবর্তে এটিপি ব্যবহার হয়। আমরা সবাই জানি শ্বসনের ক্ষেত্রে এটিপি উৎপন্ন হবে, কিন্তু এইখানে কিন্তু এটিপি ব্যবহার হয় এবং এই শ্বসনে হচ্ছে উদ্ভিদ দেহে দু প্রকারের অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়, একটা গ্লাইসিন আর একটা সেরিন। প্লাস এই হচ্ছে সিটু চক্রটি উদ্ভিদ দেহে যখন অত্যাধিক সূর্যের আলোর উপস্থিতিতে যখন উদ্ভিদের পাতাগুলি নষ্ট হয়ে যায় বা যেটাকে ফটো অক্সিডেশন বলে, সেই ফটো অক্সিডেশনের হাত থেকেও কিন্তু এই সিটু হচ্ছে চক্রটি বাঁচায়। এবার হচ্ছে আমরা দেখে নেব কোন কোন উদ্ভিদদের ক্ষেত্রে সিটু চক্রটি হয়ে থাকে। প্রধানত যে সমস্ত উদ্ভিদদের ক্ষেত্রে সিটু চক্রটি দেখা যায় তার মধ্যে প্রধান হচ্ছে রাইস বা হচ্ছে ধান, নেক্সট টোব্যাকো, তামাক, মটর বা হচ্ছে পি প্ল্যান্ট, সানফ্লাওয়ার, সূর্যমুখী গাছ, এছাড়াও হচ্ছে কিছু ডাল জাতীয় শস্যে পালসেস। তাহলে এই সমস্ত হচ্ছে উদ্ভিদগুলোতে দেখা যায় হচ্ছে সিটু চক্র, যেই পদ্ধতিতে উদ্ভিদরা বায়ুমণ্ডলে অক্সিজেনটা গ্রহণ করে। এখানে আমরা দেখতে পাবো বায়ুমণ্ডল থেকে উদ্ভিদরা কিভাবে অক্সিজেন গ্রহণ করছে। এটা কখন সংগঠিত হবে তোমাদেরকে এটা মনে রাখতে হবে। সিটু চক্র সংগঠিত হয় যখন লাইট ইন্টেন্সিটি অনেক বেশি, মানে হচ্ছে আলোর তীব্রতা যখন অনেক বেশি এবং অক্সিজেনের পরিমাণ যখন বায়ুমণ্ডলে অনেক বেশি, এই দুটো অবস্থায় উদ্ভিদ দেহে আলোক শোষণ সংগঠিত হবে। এখানে আরেকটা আমাদের মেজর পয়েন্ট মনে রাখতে হচ্ছে, এটিপি উৎপাদনের পরিবর্তে এটিপি ব্যবহার হবে। আর কি মনে রাখতে হচ্ছে, এটা উদ্ভিদ দেহে অত্যাধিক আলোর উপস্থিতিতে সংগঠিত হয় ফটো অক্সিডেশন। সেই ফটো অক্সিডেশন হলে উদ্ভিদের পাতা নষ্ট হয়ে যায়, উদ্ভিদটি মারা যাবে। সেই ফটো অক্সিডেশনের হাত থেকে উদ্ভিদটিকে রক্ষা করে। তাহলে প্রোটেক্ট ফ্রম ফটো অক্সিডেশন, উদ্ভিদকে ফটো অক্সিডেশনের হাত থেকে রক্ষা করে। কোথায় হচ্ছে সিটু চক্র সংগঠিত হয় একটা উদ্ভিদ কোষের মধ্যে? তিনটে কোষীয় অঙ্গাণু যেটা বললাম, এক নম্বর ক্লোরোপ্লাস্ট, দু নম্বর দেখলাম প্যারক্সিজোম, আর তিন নম্বর দেখছি মাইটোকন্ড্রিয়া। এরকম ভাবে তোমরা মনে রাখতে পারো। সিপিএম, ক্লোরোপ্লাস্ট, প্যারক্সিজোম, মাইটোকন্ড্রিয়া, এই তিনখানা হচ্ছে কোষীয় অঙ্গাণু আলোক শোষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। এই আলোক শোষণ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম বস্তুটির নাম কি? স্থায়ী বস্তু। এখানে প্রথম যে উৎপন্ন বস্তুটি হয় সেটি 2 কার্বন বিশিষ্ট একটি বস্তু, তার নাম 2-ফসফোগ্লাইকোলিক অ্যাসিড অর 2-ফসফোগ্লাইকোলেট। 2-ফসফো
টু ফসফোগ্লাইকোলিক অ্যাসিড বা টু ফসফোগ্লাইকোলেট, এটা হচ্ছে সবার প্রথমে স্থায়ী উৎপন্ন বস্তু। এবার যেহেতু এই টু ফসফোগ্লাইকোলেটের মধ্যে দুটি কার্বন বর্তমান থাকে, সেই জন্য আলোক শোষণের অপর নাম C2 চক্র। প্রথম উৎপাদিত বস্তুটি 2 কার্বন বিশিষ্ট। এবার হচ্ছে আমরা দেখব যে আলোক শোষণ পদ্ধতিটি সম্পূর্ণভাবে কি করে সংগঠিত হয় তিনখানা কোষীয় অঙ্গাণুর মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক কি করে এটা সংগঠিত হয়। প্রথমেই আলোক শোষণ সংগঠিত হবে ক্লোরোপ্লাস্টের মধ্যে। ক্লোরোপ্লাস্টের পরে এটি সংগঠিত হবে প্যারক্সিজোমের মধ্যে। প্যারক্সিজোমের পরে এটি সংগঠিত হবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়ায় সর্বশেষ বিক্রিয়াগুলি সংগঠিত হবে এবং সর্বপ্রথম বিক্রিয়াটি শুরু হবে ক্লোরোপ্লাস্টের মধ্যে। এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রুবিস্কো উৎসেচকটি এখানে কিন্তু ব্যবহৃত হবে প্রথম স্টেপেই। কিন্তু আমরা C3 চক্রতে বা কেলভিন চক্রতে দেখেছি যে যখন রুবিস্কো বায়ুমণ্ডল থেকে গ্রহণ করছে কাকে, কার্বন ডাই অক্সাইডকে, কিন্তু আমরা এখানে দেখব রুবিস্কো বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইডের বদলে অক্সিজেনকে গ্রহণ করছে। কেন গ্রহণ করছে? রুবিস্কোকে বলা হয় ডুয়াল এনজাইম বা দ্বৈত উৎসেচক। যখন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে বা অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি পাবে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস পাবে এবং আলোর তীব্রতা বৃদ্ধি পাবে, তাহলে 1 নম্বর অক্সিজেনের পরিমাণ বাড়বে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে, আর 3 নম্বর আলোর তীব্রতা বাড়বে। এই তিনটি অবস্থায় রুবিস্কোর কার্বন ডাই অক্সাইডের থেকে অক্সিজেনের প্রতি আসক্তি কিন্তু বৃদ্ধি পায়। রুবিস্কোর কার্বন ডাই অক্সাইডের থেকে অক্সিজেনের প্রতি আসক্তি বৃদ্ধি পাওয়ার ফলে রুবিস্কো বায়ুমণ্ডল থেকে অক্সিজেনকে আবদ্ধ করে। এখানে কোনো রকম কার্বন ডাই অক্সাইডের আবদ্ধীকরণ কিন্তু হয় না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। C2 চক্রে বা আলোক শোষণ প্রক্রিয়ায় বা ফটো রেসপিরেশনে কোনো রকম কার্বন ডাই অক্সাইডের আবদ্ধীকরণ হয় না এবং কোনো রকম শর্করা জাতীয় খাদ্য উপাদান তৈরি হয় না। এখানে অ্যামাইনো অ্যাসিড দুখানা তৈরি হয়, একটা গ্লাইসিন আর একটা হচ্ছে সেরিন, আমরা সেটা একটু পরেই দেখব। সেই জন্য রুবিস্কোকে বলা হয় দ্বৈত উৎসেচক, যেহেতু রুবিস্কো দুটো গ্যাসকেই সংবন্ধন করতে পারে। কার্বন ডাই অক্সাইডকেও করতে পারে, আমরা C3 চক্রতে দেখেছিলাম। এবার আমরা দেখব C2 চক্রে এটি অক্সিজেনকেও কিন্তু সংবন্ধন করতে পারে। এখানে প্রথম যে হচ্ছে উপাদানটি বায়ুমণ্ডল থেকে অক্সিজেনকে সংবন্ধন করবে সেটি হচ্ছে RUBP, যেটা C3 চক্রের মতোই সেম। RUBP রাইবুলোজ 1,5 বিসফসফেট বায়ুমণ্ডলের সঙ্গে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করবে দুটি বস্তু। একটার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা C3 চক্রে তৈরি হয়েছিল, যেটা 3 কার্বন বিশিষ্ট যৌগ। আর একটা তৈরি হবে 2-ফসফোগ্লাইকোলেট বা 2-ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। এই 2-ফসফোগ্লাইকোলিক অ্যাসিড যেহেতু প্রথম উৎপাদিত স্থায়ী বস্তু, সেই জন্য হচ্ছে এই আলোক শোষণ প্রক্রিয়াটিকে বলা হয় C2 চক্র। তাহলে হচ্ছে আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি আমরা হচ্ছে লিখি, এখানে কিভাবে লিখব? প্রথমে আমাদের প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে ক্লোরোপ্লাস্টের মধ্যে, তারপর হবে হচ্ছে প্যারক্সিজমে। তাহলে এখন আমরা করছি যেটা, সেটা ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টের মধ্যে অলরেডি অক্সিজেনের যে গ্রাহক সেটা বর্তমান থাকছে RUBP, রাইবুলোজ 1,5 বিসফসফেট, রাইবুলোজ 1,5 বিসফসফেট বা বাইফসফেট। নাও রাইবুলোজ 1,5 বাইফসফেট কার সাথে যুক্ত হবে? যুক্ত হবে বায়ুমণ্ডল থেকে প্রবেশ করা অক্সিজেনের সঙ্গে। বায়ুমণ্ডল থেকে অক্সিজেনের সঙ্গে প্রবেশ করা যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে দুটি উপাদান। বায়ুমণ্ডল থেকে আসছে, এটি দুটো উপাদান তৈরি করবে। একটা উপাদানের নাম হবে 2-ফসফোগ্লাইকোলেট,
গ্লাইকোলেট, আরেকটার নাম 3-PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার এই 2-ফসফোগ্লাইকোলেটটাই কিন্তু প্রথম উৎপাদিত স্থায়ী বস্তু 2 কার্বন বিশিষ্ট, তাই এর নাম C2 চক্র। এবার 2-ফসফোগ্লাইকোলেট থেকে 2 নম্বর কার্বনে যে ফসফেট গ্রুপটি যুক্ত আছে সেই 2 নম্বর কার্বন থেকে ফসফেট গ্রুপটি বেরিয়ে যাবে। তাহলে 2 নম্বর কার্বন থেকে ফসফেট গ্রুপটি যদি বেরিয়ে যায় তাহলে কি পড়ে থাকবে? এখানে জল প্রবেশ করছে আর ফসফেট গ্রুপটি বেরিয়ে গেল, ফলে পড়ে থাকবে শুধু গ্লাইকোলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড বা গ্লাইকোলেট। এটা হচ্ছে শুধু পড়ে থাকলো, কারণ 2 নম্বর কার্বন থেকে অলরেডি ফসফেটটা বেরিয়ে গেছে। এবার এই গ্লাইকোলেটটা হচ্ছে প্রবেশ করবে ক্লোরোপ্লাস্ট থেকে নেক্সট যে স্টেপ পারঅক্সিজমের মধ্যে। তাহলে এখন যা সংগঠিত হবে সব পারঅক্সিজমের মধ্যে। এই গ্লাইকোলেটটা এখন প্রবেশ করলো কোথায়? ক্লোরোপ্লাস্ট থেকে পারঅক্সিজমের মধ্যে এই গ্লাইকোলেটটা প্রবেশ করলো। এবার এই গ্লাইকোলেটটা থেকে যেটা উৎপন্ন হবে সেইটা হচ্ছে গ্লাইঅক্সালেট। এখানে অক্সিজেন থেকে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়। তোমরা জানো যে পারঅক্সিজমের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইডের কি হয়? বিজারণ ঘটে। এই হাইড্রোজেন পারঅক্সাইডটি পরবর্তীকালে ক্যাটালেজ উৎসেচকের সহায়তায় পুনরায় অক্সিজেন ও জলে পরিণত হবে। তো এখন হচ্ছে এই গ্লাইকোলেটটা থেকে উৎপন্ন হলো গ্লাইঅক্সালেট। গ্লাইঅক্সালেট, এই গ্লাইঅক্সালেটটা থেকে প্রথম একটি অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হবে যার নাম গ্লাইসিন। আর এই সময় দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, একটি অ্যামাইনো অ্যাসিড আর একটি হচ্ছে কিটো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কিটো অ্যাসিডে পরিণত হবে এবং কিটো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। এই পদ্ধতিটিকে বলা হয় ট্রান্সঅ্যামাইনেশন। এখানে একটা ট্রান্সঅ্যামাইনেশন ঘটবে। দেখো, গ্লাইঅক্সালেট হচ্ছে একটি কিটো অ্যাসিড, আর এখানে আমরা যে অ্যামাইনো অ্যাসিডটি নিচ্ছি সেই অ্যামাইনো অ্যাসিডটার নাম হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড, এই গ্লুটামিক অ্যাসিডটা, এটা অ্যামাইনো অ্যাসিড, এটা কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিডটা পরিণত হলো অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিনে, আর এই গ্লুটামিক অ্যাসিডটা পরিণত হবে, যেটা অ্যামাইনো অ্যাসিড ছিল সেটা পরিণত হবে আরেকটা কিটো অ্যাসিডে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এখানে ট্রান্সঅ্যামাইনেশন হচ্ছে। ট্রান্সঅ্যামাইনেশন মানে যেই পদ্ধতিতে একটি অ্যামাইনো অ্যাসিড কিটো অ্যাসিডে পরিণত হয় আর একটা কিটো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এখানে আমরা যে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কিটো অ্যাসিডটি নিয়েছিলাম গ্লাইঅক্সালেট, এটা কিটো অ্যাসিড, আর এইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এখন এইটা হয়ে গেল কিটো অ্যাসিডে, অ্যামাইনো অ্যাসিডটা কিটো অ্যাসিডে পরিণত হলো, আর কিটো অ্যাসিডটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হলো। এটা গেল হচ্ছে পারঅক্সিজমের শেষ ধাপ, যে পারঅক্সিজমে গ্লাইসিন উৎপন্ন হয়। এবার এই গ্লাইসিনটা প্রবেশ করবে কোথায়? গ্লাইসিনটা প্রবেশ করবে লাস্ট হচ্ছে যে কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাহলে এখন পারঅক্সিজম শেষ, তাহলে এখন যা হবে মাইটোকন্ড্রিয়া। এই গ্লাইসিনটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেই প্রবেশ করবে, গ্লাইসিনের দুই অণুর মধ্যে পরস্পরের সংযুক্তকরণ ঘটবে। গ্লাইসিনটি যেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার পর দুই অণু গ্লাইসিন পরস্পরের সঙ্গে সংযুক্ত হবে এবং এইখানে যে ঘটনাটি ঘটবে সেটিকে বলা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। মানে অক্সিডেশনও হবে,
তার সাথে সাথে ডিকার্বক্সিলেশন হবে। ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়া। তাহলে এখানে ইলেকট্রনও বেরোবে, অক্সিডেশন হচ্ছে, জারণ হচ্ছে, এবং কার্বন ডাই অক্সাইডও বেরিয়ে যাবে। সেই জন্য এখানে আমরা 2 অণু গ্লাইসিন পারঅক্সিজম থেকে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে কি ঘটে? প্রথমে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, মানে কি হলো? ডিকার্বক্সিলেশন হলো। এবার হচ্ছে কি হবে? জারণ হবে, তার মানে ইলেকট্রনও বেরোবে। এই ইলেকট্রনের গ্রাহক NAD+, NADH প্লাস H প্লাস উৎপন্ন হবে। আর এইখানে যেটা হচ্ছে উৎপন্ন করবে নেক্সট একটি অ্যামাইনো অ্যাসিড, সেটা সেরিন। এটা তোমাদের এক্সামে অবশ্যই আসবে, কোন দুটি অ্যামাইনো অ্যাসিড C2 চক্রে উৎপন্ন হয় এবং সেটি কোথায় উৎপন্ন হয়? গ্লাইসিন ও সেরিন। গ্লাইসিন উৎপন্ন হয় পারঅক্সিজমের মধ্যে, সেরিন উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এই সেরিন অ্যামাইনো অ্যাসিডটি প্রবেশ করবে মাইটোকন্ড্রিয়া থেকে পুনরায় পারঅক্সিজমের মধ্যে। আর এই প্রবেশ করার সময় একটি ইন্টারচেঞ্জ ঘটবে পুনরায় এই অ্যামাইনো অ্যাসিড ও কিটো অ্যাসিডের মধ্যে। তাহলে সেরিন প্রবেশ করলো মাইটোকন্ড্রিয়া থেকে পারঅক্সিজমের মধ্যে। সেরিন থেকে এখন যেটা উৎপন্ন হবে তার নাম হাইড্রক্সি পাইরুভেট বা হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিডও বলতে পারো। এইখানে এদের মধ্যে এবার আরেকটা ইন্টারচেঞ্জ হয়, মানে এইখানে সেরিন একটি অ্যামাইনো অ্যাসিড, এটি একটি কিটো অ্যাসিড। সেরিন একটি অ্যামাইনো অ্যাসিড আর আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড একটি কিটো অ্যাসিড। তো সেরিন আর আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের মধ্যে পুনরায় ট্রান্স অ্যামাইনেশন হয়, ফলে এই অ্যামাইনো অ্যাসিডটি একটি কিটো অ্যাসিডে পরিণত হয় হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড, আর আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটা পুনরায় একটি অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, সেটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। এই হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড থেকে এবার নেক্সট যেটা তৈরি হবে সেটা হচ্ছে গ্লিসারেট। এই যে NADPH টা উৎপন্ন হয়েছিল সেই NADPH টা পুনরায় জারিত হয়ে NAD তে পরিণত হবে ও হাইড্রক্সি পাইরুভেট বিজারিত হয়ে যেটি উৎপন্ন করবে তার নাম গ্লিসারেট। হাইড্রক্সি পাইরুভেট উৎপন্ন করছে গ্লিসারেট। আর এই সময় যেই NADH টা এখানে বিজারিত হয়ে উৎপন্ন হয়েছিল সেই NADH টা পুনরায় জারিত হয়ে NAD তে পরিণত হবে। গ্লিসারেট এবার পারঅক্সিজম থেকে, গ্লিসারেটের মধ্যে কতগুলো কার্বন আছে? গ্লিসারেটের মধ্যে 2টো কার্বন আছে। গ্লিসারেট এবার কি করবে? গ্লিসারেট পারঅক্সিজম থেকে প্রবেশ করবে কার মধ্যে? পুনরায় ক্লোরোপ্লাস্টের মধ্যে। গ্লিসারেটের মধ্যে 2 কার্বন আর এই 3PG এর মধ্যে 3 কার্বন। এই গ্লিসারেটটি সংযুক্ত হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে, সংযুক্ত হয়ে পুনরায় রাইবিউলোজ 1,5-বিসফসফেট গঠন করবে। 3 কার্বন বিশিষ্ট যৌগ, 2 কার্বন বিশিষ্ট যৌগ উৎপন্ন হচ্ছে 5 কার্বন বিশিষ্ট যৌগ। এখানে একটা ফসফেট ছিল, এবার এখানে আরেকটা ফসফেট কোথা থেকে এলো? এটিপি প্রদান করলো। এইখানে পুনরায় এটিপি থেকে এডিপি হলো এবং একটা ফসফেটের সঙ্গে যুক্ত হওয়াতে পুনরায় রাইবিউলোজ 1,5-বিসফসফেট গঠিত হলো। তো এটি হচ্ছে সম্পূর্ণ C2 চক্র, বা এটাকে বলা যেতে পারে ফটো রেসপিরেশন, C2 সাইকেল
যেহেতু প্রথম উৎপাদিত বস্তুটি 2 কার্বন বিশিষ্ট যৌগ, তাই এটি হচ্ছে C2 চক্র। এবং যেহেতু এখানে অক্সিজেনের সংযুক্তি ঘটছে এবং এটিপি উৎপন্ন হচ্ছে না, এটা একটা ব্যতিক্রম রেসপিরেশনের সঙ্গে, সেজন্য এটিকে বলা হয় আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। তা এই গেল ফটো রেসপিরেশন বা আলোক শোষণ সম্পর্কে একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ধারণা। আশা করি তোমরা ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আলোক শোষণ বলতে কি বুঝি, আলোক শোষণ কিভাবে সংগঠিত হয়, কাদের দেহে আলোক শোষণ হয় সেটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ডান দিকে যে বেল আইকনটি আছে অবশ্যই সেই বেল আইকনটিকে প্রেস করে রাখবে, আরো নতুন এরকম ভিডিও সম্পর্কে তোমরা জানতে পারবে।